বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাব্যতা শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম ক্লাসে আমি একটু প্রাথমিক কিছু কথা বলবো, এরপর অঙ্ক শুরু করে দেব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিস্তার পরিমাপ, গণিত দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় দশম অধ্যায়। এখানে দুইটা অংশ, বিস্তার পরিমাপ ও সম্ভাব্যতা। আজকে আমি বিস্তার পরিমাপের অংশটার উপরে কথা বলব। প্রথমে আমি বিস্তার পরিমাপ কি একটু বলে নিচ্ছি। বিস্তার পরিমাপ আমরা তো নিচের ক্লাসে পরিসংখ্যান যখন করেছি, গড়, মধ্যক, পরিপূরক এই ধরনের কাজগুলো করেছি। গড়, মধ্যক, পরিপূরক এই কাজগুলো যখন আমরা করি তখন আমাদের একটি জিনিস এখানে বের হয় না। সেটা হলো, যেমন আমি যদি বলি বাংলাদেশের মানুষের গড় আয়ু 50, তাহলে যে শিশু জন্মের সাথে সাথে মারা গেল তার সাথে এই 50-এর অনেক ডিফারেন্স থাকে। আবার যদি যে বয়স্ক লোক তার বয়স 100-র কাছাকাছি হয়ে মৃত্যুবরণ করেছে, তার সাথেও এই 50-এর অনেক পার্থক্য দেখা যায়। তাই গড়, মধ্যক, পরিপূরক এখানে আমরা যে ডাটা থেকে আমরা কাজগুলো করি, এখানে মূলত ওই ডাটার সকল মান থেকে গড়, মধ্যক, পরিপূরক কত বিচ্যুতিতে থাকে, কতটুকু বিক্ষিপ্তভাবে থাকে, তা পরিমাপের জন্য যে পদ্ধতি, সেটাই হলো বিস্তার পরিমাপ। কথাটা আবার বলছি, আমরা যে ডাটাগুলো থেকে গড়, মধ্যক, পরিপূরক বের করি, এগুলোকে বলা হয় মধ্যক মান। এই মধ্যক মান যে ডাটা থেকে বের করা হয়, এই ডাটার মানগুলো থেকে কত বিক্ষিপ্ত অবস্থায় থাকে তা যে পদ্ধতিতে পরিমাপ করা হয় সেটাই হলো বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পরম বা অনপেক্ষিক বিস্তার পরিমাপ, একটা হলো পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এই পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পরিসর, একটা হলো গড় ব্যবধান, 3 নাম্বার হলো চতুর্থক ব্যবধান, 4 নাম্বার হলো পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। আর আপেক্ষিক বিস্তার পরিমাপকেও আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। পরিসরাঙ্ক 1 নাম্বার, 2 নাম্বার হলো গড় ব্যবধানাঙ্ক, 3 নাম্বার হলো চতুর্থ ব্যবধানাঙ্ক, 4 নাম্বার হলো বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আমি আমাদের এই যে সংজ্ঞা, এইদের পরিসর, গড় ব্যবধান, চতুর্থ ব্যবধান, এদের প্রত্যেকটির একটা করে সংজ্ঞা দেওয়া আছে। আমি আমার PDF কপিতে সংজ্ঞাগুলো দিব, তোমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিবে। আসলে আমাদের গণিতে মূলত এখানে বিভিন্ন অঙ্ক করতে দেয়, অর্থাৎ প্রবলেম সলভগুলি আমাদের আসে। আমার আলোচনা আমি সেটাকে প্রাধান্য দিব। আর আমি আজকে PDF কপিতে বা তোমরা মেইন বই থেকে কিছু ধারণা প্রথমে একটু পড়ে নেবে। তাহলে এখানে আমাদের শ্রেণী বিভাগ হিসাবে আমাদের 8টা ভাগ আছে। আমি 8টা ভাগের উপরেই অঙ্ক আলোচনা করব। তার মধ্যে আমাদের পাঠ্য বইতে একসময় আমাদের সিলেবাস, মেন যে সিলেবাস, এখানে আমাদের একটা অংশ পড়ানোর জন্য বলা ছিল, সেটা ছিল পরিমিত ব্যবধান বা ব্যবধানাঙ্ক। এটাই হলো মূল সিলেবাস। ওইখানে যে 4টা লিখলাম, 4 নাম্বার পরিমিত ব্যবধান, এটাই হলো আমার মূল সিলেবাস। এটা পড়াইলেই চলে। তারপরেও কিছু কিছু লেখক তাদের বইতে ব্যাপকভাবে এই অধ্যায় আলোচনা করেছেন।
আর বইতে থাকার কারণে আমাদের যারা প্রশ্নকর্তা প্রশ্ন করেন তারা দেখা যায় বইতে থাকার কারণে ওই প্রশ্নগুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছেন, সিলেবাস বহির্ভূত আমি বলবো। তাই আমাদের সতর্কতার জন্য আমরা সবগুলো আইটেমের উপরেই কাজ করব। আজকে আমি যে অংশটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমি সেটার উপরে কাজ করব। আমি পরিমিত ব্যবধান এই জন্য আগে কাজ করব, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি অন্য অংশগুলো কাজ করব। পরিমিত ব্যবধানকে আরেকটা কথা, আদর্শ বিস্তার পরিমাপ। তাই তোমাদের মনে রাখতে হবে এখানে বিস্তার পরিমাপ যে চারটার মধ্যে আদর্শ বিস্তার পরিমাপ হলো পরিমিত ব্যবধান। এই পরিমিত ব্যবধানের আমাদের বইতে অনেকগুলো সূত্র আছে, আমি আমার পিডিএফ কপিতেও অনেকগুলো সূত্র দিয়েছি। আমি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের এই সূত্রটা ব্যবহার করব, আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমি নিচের সূত্রটা ব্যবহার করব। আজকে আমার টার্গেট পরিমিত ব্যবধানের এই সূত্রগুলোর উপরে কাজ করা। যদি সময় হাতে থাকে তাহলে আমরা অন্য তথ্য নিয়ে আলোচনা করব। আমি অঙ্কের ভিতরে আশা করি এই তথ্যগুলো আলোচনা করতে পারবো। পরিমিত ব্যবধানের পরে আমি আরেকটা জিনিস লিখেছি, বেদাঙ্ক। বেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গ। হ্যাঁ, বেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গ। তাই বেদাঙ্ক আমাদের মনে রাখবো, বেদাঙ্ক হলো পরিমিত ব্যবধানের বর্গ। তো পরিমিত ব্যবধানকে আমি সিগমা দ্বারা প্রকাশ করেছি, বেদাঙ্ক হলো সিগমা স্কয়ার। ঠিক আছে, আমি এখন আবার আজকে আমি যে অঙ্কগুলো করব, আমি কিছু ছোট অঙ্ক নিয়ে প্রথমে কাজ করব, তারপরে একটা শ্রেণীকৃত একটা তথ্যের ক্ষেত্রে একটা বড় অঙ্ক নিয়ে কথা বলবো। আজকে আমি যে পিডিএফ কপিটা দিব, আমি ওই পিডিএফ কপিতে এগুলো রাখবো। আসো আজকে আমার প্রথম অঙ্ক। আমি প্রথম যে অঙ্কটা করব, অঙ্কটার তথ্যগুলো হলো আমার লেকচারে আজকে এটা 1 নম্বরে আছে 80, 70, 60, 40, 71, 60, 55, আবার 62, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা সংখ্যা থেকে এখানে অশ্রেণীকৃত, আমি প্রথম সূত্রটার উপরে কাজ করতেছি। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান বের করতে বলছে। যেহেতু এই সূত্রটা এখানে আছে, আমি সূত্রটা অঙ্কের ভিতরে নিয়ে আসবো। এখন প্রথমে এই ডাটাগুলোকে যদি আমি এক্সআই ধরি, আমি ধরে নিলাম এরা এক্সআই। এক্সআই মানে এগুলো এরা পর্যায়ক্রমে 80, 70, 60, 40, 71, 60, 55 এবং 62। তারপর এদের সাম বের করব, সাম অফ এক্সআই। তার মানে এদের যোগফল বের করব, এদের যোগফল বের করব। যেহেতু আমার যে সূত্রটা পাশে আমি লিখেছি ওই সূত্রের মধ্যে আমার এখানে এই সবগুলো যোগ করলাম। এই যে আমি এই সূত্রের মধ্যে সাম অফ এক্সআই আছে, তাহলে আমি এখানে এদের সাম করলে আমি পাবো। আমি ক্যালকুলেটর ব্যবহার করব, ক্যালকুলেটর ব্যবহার করে আমি সামটা যখন বের করব এখানে আসবে 498, 498। তারপর আমি সাম অফ এক্স স্কয়ার বের করব, অর্থাৎ এদের বর্গের যোগফল বের করবো। আর 80 স্কয়ার, 70 স্কয়ার, 60 স্কয়ার, 40 স্কয়ার, 71 হোল স্কয়ার, 60 হোল স্কয়ার, প্লাস 55 হোল স্কয়ার, প্লাস 62 হোল স্কয়ার। এদের আবার ক্যালকুলেটর ব্যবহার করে আমি এই সামের বর্গটা বের করি। এটা আসবে 32010, 32010। এবার আমি ওই যে পরিমিত ব্যবধানের যে সূত্রটা লিখেছি ওই সূত্রটা লিখব, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সাম অফ xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সাম অফ xi হোল স্কয়ার বাই, এটা হোল স্কয়ারটা হলো ব্র্যাকেটের বাইরে উপরে, আর এটা হলো ভিতরে। তাহলে আমি এখন n বানি কত, এখানে সংখ্যা কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে সংখ্যা ছিল 8টা। তাহলে সাম অফ এক্স স্কয়ার হলো 32010 ডিভাইডেড বাই 8 মাইনাস, আর সাম অফ এক্সআই ছিল 498 ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার। এবার এখান থেকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে সরল করে যখন আমি যাব এখানে আমি একটা রেজাল্ট পাবো। আমি একবারে রেজাল্টটা লিখে দিলাম,
11.23। তা আমি এখানে পরিমিত ব্যবধানটা বের করে পেরেছি। এবার পরিমিত ব্যবধান যখন বের করা হবে, এরপরে আমার কাজ হলো, যদি প্রশ্নে থাকে বেদাঙ্কর কথা বলা থাকে, আমি বেদাঙ্ক বের করে এটাকে বর্গ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমার যদি এখানে বলে বেদাঙ্ক কত, আমি লিখব বেদাঙ্ক ইকুয়াল টু সিগমা হোল স্কয়ার, অর্থাৎ 11.23 হোল স্কয়ার। এখানে বর্গ করলে যা হয় এটাই হলো বেদাঙ্ক। তো আমি যে অঙ্কটা করলাম এটা ছোটো অঙ্ক, আমরা জানি ছোট ছোট অবজেক্টিভ এখানে পরীক্ষা আসে, এই অবজেক্টিভগুলোর জন্য এগুলো দরকার। আর আমি আলোচনার মধ্যে যে বলছিলাম পরিমিত ব্যবধান, আর একটা বলছিলাম বিভেদাঙ্ক। বিভেদাঙ্কটা আমি এখানে এই অঙ্কটার মধ্যে আরেকটা আইটেম বলে নিই, বিভেদাঙ্কটা বের করে নিচ্ছি। বিভেদাঙ্কটা এই অঙ্কের ক্ষেত্রে বিভেদাঙ্কটা কত? বিভেদাঙ্ক, হ্যাঁ, বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক হলো এই পরিমিত ব্যবধানকে আমি এখানে তার গড় দিয়ে ভাগ করে একে গুণ করবো 100। তাহলে এখানে গড় মানে আমরা জানি এই সবগুলো যোগ করে আমরা যোগফলটাকে 8 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। তাহলে এখানে সাম অফ এক্স বার হলো সাম অফ এক্স আই ডিভাইডেড বাই 8। তাহলে সাম অফ এক্স আই আমার এই অঙ্কের মধ্যে ছিল, সাম অফ এক্স আই ছিল আবার 498 ডিভাইডেড বাই 8। তাহলে আমি সিগমা তো আগেই বের করছি, এই যে এখানে আমার সিগমা হলো 11.23। আর এখানে আমরা যখন গড় বের করব, গড়টা এখানে আসছে 62.25 ইন্টু 100। এখানে মূলত এটা শতকরা প্রকাশ করা হচ্ছে, এখানে 18.04 এসেছে। আমি এখানে গড়টা পেয়েছি 62.25। আমি ক্যালকুলেটর দিয়ে আগেই আমি রেজাল্টগুলো বের করে নিয়েছি, তাহলে বিভেদাঙ্ক পারলাম। তাহলে আমার এখানে 3টে আইটেম বের করছি, পরিমিত ব্যবধান, বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক মানে পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে বিভেদাঙ্ক আসবে। এটা শতকরায় প্রকাশ করা হয়েছে এখানে, এই বিভেদাঙ্কটা আমরা জেনে নিলাম। আমি আরেকটা ছোট অঙ্ক করি। পাঠ্য বইতে এখানে আমি এটা একের আমি ঘতে দিয়েছি অঙ্কটা, ক খ গ। আমি এখন যে 3টে অঙ্ক আলোচনা করলাম ওইটা। তাই পাঠ্য বইতে আরেকটা অঙ্ক আছে, আমি এটা অবজেক্টিভের জন্য এমসিকিউর জন্য আমি উপযুক্ত মনে করি। -2a, তারপরে -a, তারপরে 0a 2a। এই সংখ্যাগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করো। এই সংখ্যাগুলি পরিমিত ব্যবধান নির্ণয় করো। তা আমি একটু আগে যেটা করছি ওইটার মতোই করি। আগে সাম অফ এক্স আই বের করবো, এগুলোকে যদি এক্স আই ধরে নিই তাদের যোগফল বের করব। এত প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, এরপরে যোগফল বের করলাম। এখানে দেখো সব কাটা যে 0 হয়ে যাচ্ছে। সাম অফ এক্স আই যদি বের করি তাহলে -2a হোল স্কয়ার, তারপরে -a হোল স্কয়ার, তারপরে 0 স্কয়ার, তারপরে a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার। তাহলে এখানে যোগ করলে হবে মোট হচ্ছে 10a স্কয়ার। অতএব পরিমিত ব্যবধান, আমি যে সূত্রটা পাশে লিখছি, পরিমিত ব্যবধান আবার আসতেছে, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট আবার সাম অফ এক্স আই হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন ব্র্যাকেটের ভিতরে হোল স্কয়ার। তাহলে এখানে আসো, এটা তো 0, এটা লাগবে না, এটা সাম অফ এক্স আই হলো 10 হোল স্কয়ার। তাহলে আসতেছে আবার 10a হোল স্কয়ার বাই এন, বলতে এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম। তাহলে আসতেছে রুট আবার 2a স্কয়ার। এখানে আমি অঙ্কটা কেন করেছি এখানে একটু খেয়াল করবো। পাঠ্য বইতে এই অঙ্কটার উত্তর দেওয়া আছে √2a। এটা এ হবে, এটা পরম মানব এ হবে। কারণ আমরা একটা সূত্র জানি বাস্তব সংখ্যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, এটা √a স্কয়ার ইকুয়াল টু পরম মানব। এটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো, √a স্কয়ার ইকুয়াল পরম মানব। এটা যেখানে আসে √a স্কয়ার ইকুয়াল পরম মানবে, তাহলে এটা আমার অ্যান্সার। এখানে যদি প্রশ্নের মধ্যে এর কোনো পরিচয় না দেওয়া থাকে আমরা এইভাবে অ্যান্সার লিখে দিব। আর যদি এর পরিচয় প্রশ্নে লেখা থাকে, যদি বলে দেয় এখানে পজিটিভ, তাহলে এ যদি পজিটিভ হইলে এ যদি 0 চেয়ে বড় হয় তাহলে সিগমার মান হবে √2a। আর যদি এ যদি
শূন্য থেকে ছোট হয় তাহলে সিগমার মান হবে -√2a, কারণ এ যদি নেগেটিভ হয় তাহলে এই ভিতরে যদি নেগেটিভ হয় তাহলে আমরা -√2a হবে। আমরা জানি পরিমিত ব্যবধান কখনো ঋণাত্মক হয় না, আমরা এটা মনে রাখবো, পরিমিত ব্যবধান অলওয়েজ ধনাত্মক। তো পরিমিত ব্যবধান যদি কখনো ঋণাত্মক না হয় তাহলে এখানে মাইনাস দেওয়া হলো কেন? কারণ এ যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এই মাইনাসটা এখানে দিতেই হবে, তাহলে এই জিনিসটা পজিটিভ হবে। এই যদি নেগেটিভ হয় তাহলে -√2a, তাহলে এখানে এটা পজিটিভ থাকবে। যে আমাদের এরকম অবজেক্টিভ আমি নিজেও প্রশ্ন করার সময় আমরা করি, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবে। তাহলে দুইটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি যাত্রা শুরু করলাম। আমি এখানে পরিমিত ব্যবধানের আরেকটা অঙ্ক করব। আমি এখানে পরিমিত ব্যবধানের আরেকটা অঙ্ক করব, অবশ্যই ওই সূত্রটা আমি লিখি নাই, এটা কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমি ওই সূত্রটা আগে লিখবো, তারপরে এই অঙ্কটা করব। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক যাচ্ছি। দ্বিতীয় অঙ্কে আমরা এখানে প্রশ্নটা একটু দেখি নিই। এই প্রশ্নের মধ্যে দেখো এটা তথ্য দেওয়া আছে, নিম্নের সারণী থেকে পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক বের করো। আমরা এর আগে যে অঙ্কটা করেছি এটা অশ্রেণীকৃত ডাটা ছিল, আর এখানে যদিও এটা শ্রেণীকৃত ডাটা তার মধ্যে কিন্তু শ্রেণী ব্যবধান দেওয়া নেই। তাই ঠিক এই টাইপের অঙ্কগুলো আমরা আরেকটা নতুন সূত্র করব। আমি এর আগে দুইটা সূত্র লেখা ছিল, আমি ওই যে সূত্রের অঙ্কটা করবো সূত্রটা আগে লিখে নিয়েছি। তাহলে এটা একটা প্রশ্ন, এই প্রশ্ন এটা হলো প্রাপ্ত নম্বর 40, 50, 60, 70, 80, 90 আর শ্রমিক সংখ্যা 4, 6, 11, 13, 1200। এই ডাটাটা দিয়ে বললো পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক বের করো। এটা আমি এই সূত্র দিয়ে করব। তাহলে আমাদের এখানে পরিসংখ্যানের মেইন কাজ হলো কোন অঙ্কটা কোন সূত্র দিয়ে করবো এটা মনে রাখা। পরিসংখ্যানের মধ্যে তোমাদের যদি অঙ্ক আসবে, এরকম বিভিন্ন অঙ্ক আসবে, তোমরা অঙ্কগুলোর জন্য কোন অঙ্কটা কোন সূত্র দিয়ে করবে এটা যদি মনে রাখতে পারো, এখানে কোনো কঠিন কিছু নেই। আসো আমি অঙ্কটার প্রথমে এই প্রাপ্ত নাম্বারটাকে আমি এখানে xi ধরে প্রথমে লিখে নিলাম, আর এখানে শ্রমিকের সংখ্যা বা ছাত্র সংখ্যা যাই থাকে, এটা সম্ভবত বইতে ছাত্র সংখ্যা ছিল, আমি ছাত্র সংখ্যাটাই লিখে দিই। এই ছাত্র সংখ্যা এখানে fi, এটাকে fi ধরে আমি ওই সংখ্যাগুলো দ্বিতীয় কলামে লিখব। এবার আসো fi ইন্টু xi, অর্থাৎ এটাকে প্রাপ্ত নাম্বারকে xi আর ছাত্র সংখ্যাকে fi দিলাম, এই দুটো গুণফল আমি লিখব। এই 40 এবং 4 4 4 আসলে 160, এই 50-এর লোকে 6 গুণ করলে 5 6 30 300, 11 লোকে 60 গুণ করলে 600, তারপর 70 লোকে 13 গুণ করলে 910, তারপরে 80 লোকে 12 গুণ করলে 960, তারপরে 90 লোকে 4 গুণ করলে 360। আবার এখানে এই fi এর গুণ যোগফলটা এটাই হলো n। আমার যে সূত্রের মধ্যে n দেখতেছো এটা হলো fi এর যোগফলটা, যেটা আমরা গণসংখ্যা বলি। এই fi এর যোগফলটাই হলো এখানে যোগ করে দেখা গেছে এটা 50 এসেছে। আর এখানে fi ইন্টু xi এর লোক আবার নতুন করে xi আবার গুণ করবো xi হোল স্কয়ার হওয়ার জন্য। তাহলে আবার 40-কে 160-এর সাথে গুণ করো, এই 50-কে 300-এর সাথে গুণ করো, এই 60-কে 600-এর সাথে গুণ করো, 70-কে 910-এর সাথে গুণ করো, 80-কে 960-এর সাথে গুণ করো, 90-কে 360-এর সাথে গুণ করো। এবার আমার fi ইন্টু xi এর সামটা লাগবে, fi ইন্টু xi এর বর্গের সামটা লাগবে। কেন? এখানে দেখো সূত্রের মধ্যে fi xi এর বর্গটাও লাগবে, fi xi এর বর্গের যোগফলটাও লাগবে। তাই fi ইন্টু xi এর এই যোগফলটা লাগবে, fi ইন্টু xi এর বর্গের যোগফলটাও লাগবে। আমি এই যোগগুলো আগে বের করে রেখেছি, এবার আমি মানগুলো বসিয়ে দিব। তাহলে মানগুলো বসিয়ে fi xi এর বর্গের যোগফল হলো 233900, আর nটা হলো এখানে 50 মাইনাস, আর এখানে fi xi যোগফলটা হলো 3350, আর nটা হলো 50, উপরে বর্গ করে দিব। এবার আমি ক্যালকুলেটরের মাধ্যমে আমি যখন আমার যোগ বিয়োগগুলো শেষ করব, আমি এখানে পাবো 13.75, 13.75। আমি ক্যালকুলেটরে চলে যাব। আর যদি বেদাঙ্ক বের করতে বলে জাস্ট এটাকে বর্গ করে দিব। বেদাঙ্ক হলো সিগমা ইকুয়াল টু 13.75 এর বর্গ করলে যা হয় এটাই আমার হলো বেদাঙ্ক। এখানে 189 এসেছে, 189। যাক, আমার এই অঙ্কটাও পিডিএফ কপিতে করা আছে, আমরা পিডিএফ কপি দেখে ইনশাল্লাহ এই অঙ্কটা করে নেব। তাহলে আমার 2 ধরনের অঙ্ক গেল। আরেক ধরনের অঙ্ক আমরা শ্রেণীকৃত অঙ্কের ক্ষেত্রে আরেক ধরনের অঙ্ক করলে আমার আজকের কাজ এখানে শেষ হয়ে যাবে। আমি এই পর্যন্ত আজকে আলোচনা, তৃতীয় অঙ্কে যাচ্ছি। অর্থাৎ আমি আজকে আলোচনায় মূলত 3টা সূত্র টার্গেটে আগাচ্ছি। প্রথমটা ছিল অশ্রেণীকৃত, দ্বিতীয়টা ছিল এটা শ্রেণীকৃত হলেও এটা শ্রেণী আমরা এরকম যে শ্রেণী থাকে এই শ্রেণীতে ছিল না, তাহলে ওটার জন্য আলাদা একটা সূত্র ইউজ করলাম। আর এরকম শ্রেণীকৃতর ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করবো। আজকে আমার আলোচনা তৃতীয় অঙ্ক। আবার এই
অঙ্কটা সবচেয়ে এই টাইপের অঙ্কটা সবচেয়ে বেশি আসে, তাই এটার একটু গুরুত্ব আমরা একটু বেশি দিব। আবার পাঠ্য বইতে এরকম অনেক অঙ্ক আছে, আমি জাস্ট একটা করে নমুনা অঙ্ক করাচ্ছি, তোমরা পাঠ্য বই থেকে কিছু নমুনা অঙ্ক করে নেবে। নিম্নে সারণী হইতে পরিমিত ব্যবধান ও বেদাঙ্ক নির্ণয় করো, একটা ডাটা দেওয়া আছে। এখানে ধরো কিছু ছাত্রের উচ্চতা ইঞ্চিতে দেওয়া আছে, আর ছাত্র সংখ্যাটা এখানে নিচে দেওয়া আছে। আবার এই অঙ্ক থেকে আমি পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক বের করব। আমি প্রথমে শ্রেণীটা লিখে দিব, শ্রেণী যে প্রশ্নটা ছিল ওই শ্রেণীটা যা যা আছে আমি সরাসরি সব লিখে দিব। তারপর যে ছাত্র সংখ্যা যেটা ছিল এটাই গণসংখ্যা, ওই গণসংখ্যাগুলো আমি দ্বিতীয় কলামে লিখে নিব। তাহলে এটা হলো আমার প্রশ্ন, এই প্রথম দুইটি কলাম হলো আমার প্রশ্ন। এবার আমি শ্রেণীকৃত এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আগে যে অঙ্কটা করছিলাম একটু আগে, ওই সূত্র দিয়ে অঙ্কটা করা যায়, তবে এই সূত্র দিয়ে করলে এই সূত্রটাকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ তুমি ক্যালকুলেটরের উপর নির্ভর কম করে এই পদ্ধতি অঙ্কটা করতে পারো, এই জন্য এটার নাম দিচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আগের অঙ্কটা খেয়াল করে দেখো, ডাটাগুলো অনেক বড় বড় এসেছে, যদি এভাবে এই সূত্র দিয়ে করো ডাটাগুলো একটু ছোট ছোট হবে, তাই আমরা ক্যালকুলেটরের উপর নির্ভর না করে অতি সহজে করতে পারবো। কি করতে হবে আসো, আমরা প্রথমে শ্রেণীর মধ্যবিন্দু বের করব, 52 54 যোগ করে 2 দিয়ে ভাগ করব, হবে 53। দ্বিতীয় শ্রেণী হলো 54 আর 56, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, এভাবে 53 55 57 59 61 63 65 হবে। এখানে আমরা যারা গড় করেছিলাম, গড় 9 10-এ, গড়ের মধ্যে অনিয়মিত গড় বলে একটা কথা ছিল, ওই গড়টা আমরা কিভাবে বের করি, এই গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় ওই সোজাসুজি যে সংখ্যাটা মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু থাকে তাকে আমরা এ ধরে নিই, আমি এটাকে এ ধরলাম। আর এখানে ডিআই হলো XI বিয়োগ A বাই সি, এখানে XI বলতে বোঝাচ্ছে আবার এই শ্রেণীর মধ্য মানগুলো, আর A বলতে আমি এখন যেটাকে নতুন করে নামকরণ করলাম, আর সি বলতে শ্রেণীব্যাপ্তি। এই অঙ্কের শ্রেণীব্যাপ্তি হলো, আমরা 54 থেকে 52 বিয়োগ করলে হয় 2, এটা কিন্তু আমরা উপরে উপরে বিয়োগ করব না, আমরা পাশাপাশি বিয়োগ না করে উপরে নিচে এরকম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর থেকে প্রথম শ্রেণীর প্রথম মান বিয়োগ করলে যেটা ওইটাই হলো এক্সুয়াল সি। তাহলে এখানে অবশ্যই পাশাপাশি বিয়োগ করলেও 2 হয়, নিচে নিচে বিয়োগ করলেও 2 হয়। তাহলে আমরা এখানে শ্রেণী সি হলো এখানে শ্রেণীব্যাপ্তি, তাহলে XI হলো এখানে শ্রেণীর মধ্যমান, এ হলো অনুমিত গড়, আর সি হলো এখানে শ্রেণীব্যাপ্তি। তাহলে আমরা যদি এখন এই সূত্রের মধ্যে আবার এখানে যেমন 53 থেকে আমি 59 বিয়োগ করব, ভাগ করব 2 দিয়ে, এখানে আমি একটু লিখে দিই, এ ইকুয়াল টু হলো কত 59, আর কত সি হলো এখানে 2, সি হলো এখানে 2। তাহলে এই মানে XI থেকে এ বিয়োগ করে সি দিয়ে ভাগ করলে পর্যায়ক্রমে যে সোজা এ ধরবো এটা 0 হবে, উপরগুলো পর্যায়ক্রমে -1 -2 -3, আর 0 নিচেরগুলো পর্যায়ক্রমে 1 2 3 হবে। এটা সবসময় ঘটে, এটা মনে রাখবো। এখানে আবার কথাটা বলে দিচ্ছি, আমরা অনুমিত গড় কোথায় ধরবো, গণসংখ্যার মধ্যে যে মাঝামাঝি বড় থাকবে তাকে আমরা অনুমিত গড় ধরবো। তাই এই ধরাটা তুমি বুদ্ধি করে ধরতে হবে, যদি তুমি উপরে নিচে ধরো সে সামান্য বিচ্যুতি, রেজাল্ট বিচ্যুতি হয়ে যায়, যেটা বড় এটা ধরলেই হবে। এবার আমার সূত্রের মধ্যে এখানে আমি এটাকে নাম দিয়েছিলাম ডিআই, আর এখানে ছিল এফআই আর ডিআই গুণফল বের করবো। এখানে এফআই আর ডিআই গুণফল, এখানে আমি প্রথমে যে 10 আর -3 এখানে গুণ করলে হয় -30, 10 -2 গুণ করলে হয় -20, 12 -1 গুণ করলে হয় -12, 20 এবং 0 গুণ করলে 0, 8 এবং 1 গুণ করলে 8, 4 এবং 2 গুণ করলে 8, আর 2 এবং 3 গুণ করলে 6। এবার এফআই আবার ডিআই গুণ করবো, অর্থাৎ এখানে যেটা এসেছে এটা লাগে আবার ডিআই মানে -3, তাহলে এটার সাথে এটা গুণ করে এই শেষ কলামটা লিখবো, 3 3 9 90 -1 প্লাস, এবার এখানে 2 2 4 40, এখানে 12 একে 12, 0 লাগে 0 গুণ করলে 0, 8 একে 8, 8 2 16, 3 6 18। দেখো আমি এখন মুখোমুখি বলতে পারতেছি। এবার এই গণসংখ্যার যোগফলটা লাগবে, আমি যে সূত্র লিখে রাখছি এনটা হলো এখানে গণসংখ্যার যোগফল, এই অঙ্কটাতে যোগ করলে 66 এসেছে। আর এফআই ডিআই যোগফলটা লাগবে, এই যোগফলটা এসেছে -40, আর এফআই ডিআই হোল স্কয়ারের যোগফলটা লাগবে, এই যোগফলটা হল 184।
এখন যে সূত্রটা লেখা আছে এই সূত্র দিয়ে তোমরা এই টাইপের সব অঙ্ক করবা। তোমরা যখন পাঠ্য বই দেখবে, বিভিন্ন উদাহরণ দেখবে, একই অঙ্ক একাধিক ও ভিন্ন সূত্র দিয়ে করা আছে। আমি বলবো তোমরা যখন যে অঙ্কটা শিখবে একটা সূত্র দিয়ে শিখবা। কেউ যদি আমি যে সূত্রটা এখন লিখেছি এই সূত্র দিয়ে শেখো, সবসময় এই সূত্র দিয়ে চর্চা করবে। বইতে অন্য সূত্র থাকুক তাতে কোনো অসুবিধা নেই, একই অঙ্ক একাধিক সূত্র দিয়ে বইতে করা আছে। আমি শুধু অঙ্ক সুবিধার জন্য আমি 3 ধরনের অঙ্কে 3 সূত্র ব্যবহার করেছি। আমরা এইভাবে মনে রাখলেই হবে, এই বাইরে কোনো অঙ্ক আমাদের নেই, আমরা 3 ধরনের অঙ্ক 3 সূত্র দিয়ে ব্যবহার করব। এবার আমি এখানে যে সূত্রটা লিখে রাখলাম, আমি তো তথ্য সব বের করে নিয়েছি, এখানে আমি মানগুলো বসাই দিব। FID এর বর্গের যোগফল হলো 184, ডিভাইডেড n হলো এখানে 66, আর এখানে FID এর বর্গ হলো -40 আর n হলো 66 হোল স্কয়ার ইন্টু সি হলো এই অঙ্কে 2, সি হলো সেরিব্যাপ্তি, এই সি হলো সেরিব্যাপ্তি 2। তাহলে আমরা এখন এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যখন শেষ স্লাইড পর্যন্ত যাব, এখানে অ্যান্সারটা এসেছে 3.11। সিটা কিন্তু রুটের বাইরে, খেয়াল রাখবো সিটা কিন্তু রুটের বাইরে। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলাম। যদি বেদাঙ্ক আসে আমরা বেদাঙ্ক বের করব, 3.11 এর বর্গ করে দিলে বেদাঙ্ক এসে যাবে। এই অ্যান্সারটা এসেছে 9.68। ঠিক আছে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেললাম। জাতীয় পরীক্ষায় এই অঙ্কটাও বেশ মানে এই টাইপের অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি যে আজকে যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা আবার এখানে আমি বোর্ডে আগে লিখে দিচ্ছি, যার কারণে আমার কাজটা অনেক সময় কম লাগতেছে। আজকে আমি আরেকটা ছোট্ট অঙ্ক দিয়ে কাজ শেষ করি। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বের করো, এটা দিয়ে আমি আজকে কাজ শেষ করতেছি। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান ও গড় ব্যবধান বের করো, পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক বের করো। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার, আমরা 1 থেকে 1, 2, 3 এভাবে n পর্যন্ত সংখ্যাগুলির পরিমিত ব্যবধান এবং গড় পরিমিত ব্যবধান বেদাঙ্ক বের করো। এটা স্বাভাবিক সংখ্যা বলা, 1 থেকে n পর্যন্ত মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি এখানে প্রথমে আমি এটার অ্যান্সারের জন্য আমি কী করবো, সাম নিব, এদের বর্গ নিব, সাম অফ xi 1 যোগ 2 যোগ 3 যোগ ওইভাবে যোগ করে n, এই স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি কত, সেটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা আমরা মুখস্থ আছে। সাম অফ xi হোল স্কয়ার, এদের বর্গের যোগফল বের করবে এবার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 দিয়ে n স্কয়ার। তাহলে আবার এখানে কী আসতেছে, এটা একটা আলাদা সূত্র আছে, কত, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমরা কিন্তু এই সূত্রটা 9 10-এ পড়েছি। তাহলে আবার সাবের বর্গ পেয়ে গেলাম। অর্থাৎ পরিমিত ব্যবধান সূত্রটা লিখবো, যে আজকে প্রথম যে অঙ্কটা করছি ওই সূত্রটা লিখবো। পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সাম অফ xi হোল স্কয়ার বাই n বিয়োগ সাম অফ xi বাই n হোল স্কয়ার। তাহলে এবার প্রথম সূত্রের অঙ্ক এটা, সাম অফ xi হোল স্কয়ার, আমি যে এই মাত্র যেটা বের করলাম ওইটা, কত, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই n তো আসে আগে 6n, আর মাইনাস এখানে সাম অফ xi মানে এইটা আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, xi এর যোগফল হলো এটা, আর এখানে n তো আগেই ছিল 2n। তাহলে আমি এখানে এটা বর্গ দিব, বর্গ আছে এখানে। তাহলে এবার আমি এখানে সরল করব। আমি এখানে হচ্ছে কমন যা দেখতেছি, আমি সব সরল করে কমন নিয়ে যখন আমি শেষ দিকে আসব, আবার পরিমিত ব্যবধানের যে মানটা আসবে এই মানটা হবে রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। এবার এটাকে যদি আমরা বেদাঙ্ক বের করতে চাই, বেদাঙ্ক এটা বর্গ করে দিলে হবে। বেদাঙ্ক হলো এখানে সিগমা স্কয়ার অতএব n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। এই যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা এখন যেটা এসেছে, আমরা এই সূত্রটা আগামী ক্লাসে ব্যবহার করি। আমি কিন্তু আগামী ক্লাসে আরও বেশ কয়েকটা আইটেম আলোচনা করব। আজকে আলোচনা আমি এই পর্যন্তই থাকলাম। আগামী ক্লাসে পরিমিত ব্যবধানের উপর আরও বেশ কয়েকটা অঙ্ক করব। আজকে মোটামুটি পরিমিত ব্যবধানের মেন অঙ্ক হয়ে গেছে, আরও 6-7টা অঙ্ক আমি আগামী ক্লাসে করাবো। পরিমিত ব্যবধান এবং বেদাঙ্ক শেষ করার পরে আমি আরও যে অন্য আইটেমগুলো ছিল, পরিসর, তারপর গড় ব্যবধান,
তারপর চতুর্থক ব্যবধান এগুলো করব। ঠিক আছে, আজকে আমি আমার কাজ এখানে শেষ করলাম। আমাদের গুগল ক্লাসরুমে আমি যে পিডিএফ কপি দিয়ে রাখি, তোমরা পিডিএফ কপিতে আজকে অনেকগুলো পেজ পাবে, প্রায় 6টা পেজ পাবে। এখানে কিছু বর্ণনামূলক কথা আছে, আর আজকে যে বোর্ডে যে অঙ্কগুলো করাইলাম পিডিএফ কপিতে এগুলো থাকবে। তোমরা পিডিএফ কপি থেকে সরাসরি অঙ্কগুলো করার চেষ্টা করবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি আবার ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।